আমরা পুরনো জামদানিকে একদম নতুন রূপ দেই, যেটার সাথে তার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। পুরাতন জিনিস তো মানুষ বাতিল করে দেয়, আমি সেটাকেই নতুন রূপ দেই। আমরা হচ্ছে রিসাইক্লিং এর একটা প্রজেক্ট বের করি, যে পুরাতন শাড়িকে আবার রিউজ করা যায় কিভাবে। সেই জায়গা থেকে কিন্তু আমরা এই যে জামদানিতে পেইন্টিংটা স্টার্ট করি। যদি আপনার পুরাতন কোনো শাড়ি দিতে চান, সেটাকে আবার পরার যোগ্য আমি তৈরি করে দিতে পারবো। তো হয় কি যে মায়ের শাড়িটা আছে, শাড়িটা হয়তো দাগ লেগে গেছে, একটু ফেসে গেছে, শাড়িটা আর পরা যাচ্ছে না, কিন্তু মায়ের শাড়ি দেখে আমি ইমোশনালি সেটা আমার কাছে রেখেছি, তো সেই শাড়িগুলো আমাদের কাছে আসতে শুরু করে। এভাবে কিন্তু আমরা পুরনো জামদানিকে একদম নতুন রূপ দেই, যেটার সাথে তার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। একবার একটা আপু আমাকে বললেন যে আপু এরকম একটা শাড়ি করে দেন যেটা পরলে আমাকে মনে হবে যে আমিই ময়ূর। পরবর্তীতে আমরা যেটা করি যে মসলিনের উপরে ময়ূরের পালক দিয়ে একদম গোল্ডেন কালার দিয়ে আমরা হচ্ছে শাড়িটা করি। আপু যদি ময়ূর হয় তাহলে তার ময়ূরের পালক হচ্ছে আমাদের শাড়িটা। আমাদের যে নতুন নতুন আইটেম, তার মধ্যে একটা জিনিস ছিল হচ্ছে ফুল আঁকা পাঞ্জাবি। তখন হচ্ছে আমাদের মনে হয় যে ফুল আঁকা পাঞ্জাবি কি ছেলেরা পরবে, কিন্তু দেখা গেল যে গার্লফ্রেন্ডরা নিজেদের জন্য শাড়ি নিচ্ছে, সেটার সাথে ম্যাচিং করে পাঞ্জাবি নিচ্ছে। একটা মজার ঘটনা হয়েছিল পোর্ট্রেট নিয়ে। একটা কাপল ছবি আমাদেরকে দিলেন এবং পোর্ট্রেট হিসেবে সেটা হচ্ছে আঁকতে হবে। তো 1.5 মাস পরে আপুকে যখন আমি নক করলাম এবং আপু আমাকে স্ট্রিক্টলি বললেন আপু শাড়ি সুন্দর হয়েছে, কিন্তু এটা পাবলিশ করা যাবে না, কারণ অলরেডি হচ্ছে ব্রেকআপ হয়ে গেছে। এই শাড়ি যদি পাবলিশ হয় তাহলে কিন্তু হচ্ছে আমার ফ্যামিলি থেকে খুবই ঝামেলা হয়ে যাবে। আপু ডেলিভারি নিচ্ছে, আপুকে দিছি, বাট হয়তো আপু সেটা কি করেছে ইউজ করতে পারেনি হয়তো। আমরা যখন রিসাইক্লিং এর কল করি জামদানির এই ব্যাপারটা নিয়ে, আমরা যখন হচ্ছে প্রচারণায় যাই যে আপনার পুরাতন জামদানিটা দিতে পারবেন, তখন কিন্তু আমরা খুব ইমোশনাল অনেক স্টোরি পাই। যেমন একজন হচ্ছে আপু, মার ক্যান্সার ছিল, মারা গিয়েছিলেন বেশ কিছুদিন আগে। তখন আপু বলেন যে আমি কানাডায় থাকি, কিন্তু আমি দেশে মাত্র কয়েকদিনের জন্য আসবো, আমি নিজে এসে আপনাকে শাড়িটা দিয়ে যাব। তো এরকম স্টোরি আমরা অনেক পেয়েছি, বিশেষ করে মায়ের জামদানিতে। এটা আসলে আমরা এই রিসাইক্লিং প্রজেক্ট করতে গিয়ে অনেকবার পেয়েছি। প্রথম কাস্টমার ছিল আমার এখনো মনে আছে, আপুর নাম ছিল জেসিকা জেসি। 12 বছর আগের কথা। আপু আমার তখন আমি হ্যান্ড স্টিচের কিছু পাঞ্জাবি করতাম এবং আপুর বাসার সামনে গিয়ে আমি হচ্ছে হাতে হাতে আপুকে পার্সেল দিই এবং থ্যাংক ইউ বলি, এবং সেটার যে ফিলিংস এটা অন্যরকম। তো বিকাশে যখন এরকম 500 টাকা ঢুকতো বা 600 টাকা ঢুকতো, মনে হতো যে আমি আসলে অনেক বড় লোক। আমার নাম আফসানা, আমার উদ্যোগের নাম গুটি পোকা, রেশমের পোকা, যেটা হচ্ছে যেটা থেকে সিল্ক তৈরি হয় আমাদের দেশে। মূলত হচ্ছে আমি শাড়ি আঁকি। শাড়ি যেমন আঁকতে পছন্দ করি, কামিজ, পাঞ্জাবি, এগুলোর পাশাপাশি জুতোয় পেন্টিং করি, আমরা গহনায় পেন্টিং করি, ঘর সাজানোর যে বিছানার চাদর বা পর্দা, এগুলোতেও আমরা পেন্টিং করি। আবার হচ্ছে সিরামিক মাগ বা এই ধরনের যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলোতেও কাজ করি। আমি শুরু থেকে এটাকে পেশা হিসেবেই নিয়েছিলাম, এরকম না যে আসলে আমি শখে করেছি। চাকরি ভালো লাগেনি, চাকরির যে নেচার থাকে আসলে 9 to 5 জব, বা হচ্ছে যে সেই জবের যে রেসপন্সিবিলিটিগুলা সেগুলোকে মেনে চলা এবং হচ্ছে স্বাধীনতা না থাকা, এইসব বিষয়ের কারণে চাকরিটা আসলে কখনোই খুব একটা ভালো লাগে নাই। শুরুর দিকে মাত্র কয়েকজন মানুষ করছি, পপুলার না, মানুষ হচ্ছে এই ব্যবসাটা বুঝতেও পারে না। সো ভরসা পেতে আসলে নিজেকে অনেক কাজ করতে হয়েছে, অনেক প্রুফ করতে হয়েছে। এখন 12 বছর বয়স হয়ে গেছে গুটি পোকার, এবং নিজের খরচ যেমন নিজে চালাতে পারছি, তেমনি আরো 5টা পরিবারকে চালাতে পারছি। জুতায় পেইন্টিং কিন্তু দেশের বাইরে অনেক আগে থেকে পপুলার, প্রচুর কাস্টমার, আসলে বলতে গেলে 90% কাস্টমারই দেশের বাইরের। আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশে আমরা বলবো যে প্রথম, এবং শুধু প্রথম না, একমাত্র আমরাই এই ধরনের ফেল্টের গহনা তৈরি করি। ফেল্ট হচ্ছে এক ধরনের কাপড় যেটাকে কেটে এভাবে শেপ দিয়ে এবং রং করে গহনা তৈরি করতে হয়। মানুষ আসলে সবচেয়ে বেশি অবাক হতো যে এত রিয়েলিস্টিক ফ্লাওয়ার কিভাবে, যেগুলো আগে ছিল না, এবং দেশি ফুল তো ছিলই না, এগুলো আমরাই তৈরি করতাম। এবং অনেকে ভাবতো যে এটা দিয়ে ঘর সাজানো যায় কিনা বা গহনা হিসেবে পরা যায় কিনা।